তামিলনাড়ুর ট্রিচি শহরে একের পর এক তরুণীকে খুন করা হচ্ছে। কয়েকদিন পর পর এমন কিছু মেয়েকে টার্গেট করে খুন করা হচ্ছে যাদের নিজেদের মধ্যে কোনো কানেকশন নেই, তাই পুলিশও বুঝতে পারছে না খুনের মোটিভ আসলে কি। তবে এটা যে একটা সিরিয়াল কিলিং মিশন তা পুলিশ খুনের প্যাটার্ন দেখে শুরুতেই বুঝতে পারে। আজ এক্সপ্লেন করব সুপারহিট সাইকো থ্রিলার সিনেমা পোর্থজেল। এই সিনেমায় একজন অপরাধী কেন কোন পরিস্থিতিতে মনোভাব পরিবর্তন করে অপরাধীতে পরিণত হচ্ছে সেটা যেমন দেখানো হয়েছে, তেমনি কারো অতীত যতই খারাপ হয়ে থাকুক কোনো অপরাধী যে ক্ষমাযোগ্য নয় সেই মেসেজটাও তুলে ধরা হয়েছে। এই সিরিয়াল কিলারকে ধরার দায়িত্ব এসে পড়ে দুজন অফিসারের ওপর, একজন এসপি আর একজন ডিএসপি। তো ডিএসপি আর এসপি মিলে কিভাবে এই কেস সমাধান করে নাকি আদৌ কোনো সমাধান বের করতে পারে না সেটা জানার জন্য শেষ পর্যন্ত সিনেমাটা দেখতে হবে। তাহলে চলুন 2.5 ঘন্টা রান টাইমের টানটান উত্তেজনায় ভরপুর এই সিনেমার গল্পটা আপনাদের ছোট্ট করে শুনিয়ে দিই। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিনেমা শুরুতে দেখা যায় রাতে দুজন পুলিশ সদস্য একটা নির্জন রাস্তা দিয়ে জিপ চালিয়ে যাচ্ছে। রাস্তার পাশে জিপ থামিয়ে তাদের মধ্যে একজন প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। অন্ধকারে কিছু একটা দেখে তার মধ্যে কৌতূহল জাগে। তখন সে তার টর্চ চালিয়ে একটা মেয়ের লাশ দেখতে পায়। আচমকা এমন দৃশ্য দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর উল্টো পথে ছুটতে শুরু করে। 2 ঘন্টা পর সেখানে পুলিশের পুরো টিম চলে আসে। ফরেনসিক টিম তখনও পৌঁছায়নি, যার জন্য এই কেসের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার রামকুমার কিছুটা বিরক্তি প্রকাশ করেন। তখন একজন পুলিশ সদস্য এসে তাকে জানায় 2 দিন আগেও ঠিক একইভাবে আরেকটা মেয়েকে খুন করা হয়েছিল। অফিসার রামকুমারকে তখন ভীষণ চিন্তিত দেখায়। তিনি বুঝতে পারেন এটা একটা সিরিয়াল কিলারের কাজ। এরপর কেসটা ট্রান্সফার করা হয় সিআইডির হেডকোয়ার্টারে। জটিল এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে বেস্ট অফিসার এসপি লোগানাথনকে। তার সহযোগী হিসাবে আছে ডিএসপি প্রকাশ। ডিএসপি প্রকাশ আজই নতুন জয়েন করেছে। শুটিং এ গোল্ড মেডেল পেলেও বাস্তবে প্রকাশ খুব ভীতু একজন মানুষ। এমনকি সে রাতে একা টয়লেটে যেতেও ভয় পায়। এছাড়াও এই কেসের সাথে রিলেটেড যাবতীয় জিনিসপত্র মেনটেন করার জন্য তাদের সাথে থাকছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিনা। তো সেই কেসের ইনভেস্টিগেশনের জন্য তারা সেদিনই চেন্নাই থেকে ত্রিচিতে এসে পৌঁছায়। ত্রিচিতে আসার পর তারা অফিসার রামকুমারের কাছ থেকে এই কেসের ব্যাপারে কিছু ইনফরমেশন পায়। রামকুমার তাদের প্রজেক্টরে একটা মেয়ের ছবি দেখিয়ে বলে এই ভিকটিমের নাম মালবিকা। 2 দিন আগে আমরা তার লাশ শনাক্ত করি। তাকে চুল টেনে পেছন থেকে হাত বেঁধে গলায় তার পেঁচিয়ে খুন করা হয়েছে। কোনো ধরনের ধর্ষণের চিহ্ন পাওয়া যায়নি, এমনকি তার সাথে যা ছিল তার কিছুই মিসিং হয়নি। আশ্চর্যের বিষয় হলো তার 3 দিন আগে আরো একটা মেয়েকে ঠিক একইভাবে খুন করা হয়েছে। এরপর তারা মর্গে যায়। মর্গে গিয়ে সেই মেয়েটির লাশ দেখে প্রকাশের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে নিজেকে সামলাতে না পেরে বমি করে দেয়। তার এই অবস্থা দেখে এসপি লোগানাথন বলেন, চেন্নাই ফিরে যাওয়ার জন্য বাস, ট্রেন, প্লেন সবকিছুই অ্যাভেলেবেল। তুমি চাইলে ফিরে যেতে পারো। আমি এখানে কেস সলভ করতে এসেছি, তোমাকে শেখাতে আসিনি। প্রকাশ এসপি লোগানাথনের কথায় কিছুটা কষ্ট পেলেও আবার গাড়িতে উঠে বসে। হোটেলে ফিরে প্রকাশ বেশ কিছু রেফারেন্স বই বের করে কেসটা নিয়ে স্টাডি করতে থাকে। লোগানাথন তখন তার কাছে এসে বলে, এসব বই ঘেটে কি লাভ হয়েছে? লাশ দেখে বমি করা কোন বই পড়ে শিখেছ? টেবিলে বসে কেস সমাধান করা যাবে না, তার জন্য প্র্যাকটিক্যালি ক্রাইম সিনে যেতে হবে। পরদিন লোগানাথন প্রকাশকে নিয়ে ক্রাইম সিনে যান। সেখানে গিয়ে তিনি পুরো জায়গাটা ভালোভাবে ঘুরে দেখে প্রকাশকে সেই মেয়েটার জায়গায় বসিয়ে প্র্যাকটিক্যালি দেখান কিভাবে খুনটা করা হয়েছে। তখন তিনি প্রকাশকে বলেন, খুনি আসলে একজন স্যাডিস্ট আর সাইকোপ্যাথ। সে যাকে খুন করেছে তার সাথে তার কোনো কানেকশন নেই, কিন্তু সে তাকে এমন ভাবে খুন করেছে যাতে মৃত্যুর সময় সে ভিকটিমের ফেসিয়াল এক্সপ্রেশন খুব ভালোভাবে দেখতে পায়। তার মানে অন্য কারো প্রতি প্রচন্ড ঘৃণা আর ক্ষোভ থেকে সে এই খুনগুলো করছে। ঠিক সেই সময় পুলিশ কনস্টেবল মারিমুথু তাদেরকে জানায় একইভাবে খুন হওয়া আরেকটা মেয়ের লাশ পাওয়া গেছে। এরপর তারা সেই নতুন ক্রাইম সিনে যায়, কিন্তু এবার প্রকাশ আগের মতো ভয় না পেয়ে লাশটার কাছে যায়। একটা থার্মোমিটার নিয়ে প্রকাশ লাশের কানে ঢুকিয়ে তাপমাত্রা মেপে লোগানাথনকে জানায় কোনো মানুষের মৃত্যুর পর প্রতি ঘন্টায় 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমতে থাকে। মানুষের শরীরে নর্মাল তাপমাত্রা থাকে 37 ডিগ্রি, কিন্তু এই লাশে আছে 25 ডিগ্রি। তার মানে খুনটা গত রাতে 10টা থেকে 11টার মধ্যে করা হয়েছে। স্যার, আমি কিন্তু এগুলো বই পড়েই জেনেছি। লোগানাথন প্রকাশের উপর কিছুটা ইমপ্রেস হন। তিনি প্রকাশকে বলেন, তুমি এদিকটা সামলাও, আমি কমিশনারের অফিসে যাচ্ছি। প্রকাশ তখন একজন পুলিশ সদস্যের কাছ থেকে জানতে পারে যে মেয়েটা মারা গেছে তার বাবা মা গত রাতে মিসিং কমপ্লেন করেছিল। সে তখন কনস্টেবল মারিমুথুকে সেই মেয়েটার বাবা মায়ের কাছে ইনফরমেশন কালেক্ট করতে পাঠায়। মারিমুথু ফিরে এসে জানায় মেয়েটা একটা এনজিওর টিচার ছিল। গতকাল মেয়েটা সেখানেই গিয়েছিল। কনস্টেবল মারিমুথুকে সাথে নিয়ে ডিএসপি প্রকাশ সেই এনজিওতে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে গতকাল রাতে মেয়েটার স্কুটারে সমস্যা দেখা দিয়েছিল।
প্রকাশ তখন কাছের একটা মেকানিক শপে খোঁজ নিতে যায়। সেখানে গিয়ে প্রকাশ সেই মেয়েটার স্কুটার খুঁজে পায়। মেকানিক শপের মালিক প্রকাশকে জানায়, মেয়েটা কাল স্কুটার নিয়ে এখানে এসেছিল ঠিকই, কিন্তু আমি যখন তাকে বলি আমি সকালে ছাড়া এটার কাজ করতে পারবো না, তখন সে স্কুটার রেখে চলে যায়। এদিকে লোগানাথনকে দেখা যায় তিনি কমিশনারকে বলছেন, আমার কাল সকাল 9টার মধ্যে 40 জন দক্ষ অফিসার আর 10টা টহল গাড়ি লাগবে, কারণ যদি আমরা শুধু রিয়াক্ট করে যাই তাহলে কিলারকে আমরা কখনোই ধরতে পারবো না। এভিডেন্সের চাইতে আমাদের খুনির মোটিভ জানাটা বেশি জরুরি। কমিশনার এসপি লোগানাথনের কথা শোনার পর তার প্রপোজাল অ্যাপ্রুভ করে দেন। এরপর লোগানাথন পুলিশের গাড়ি থেকে সব ধরনের স্টিকার খুলে সব অফিসারদের সাদা পোশাকে ইনভেস্টিগেশনের জন্য বেরিয়ে পড়ার নির্দেশ দেন। কিন্তু এরই মধ্যে পুলিশের কাছে সেদিন রাতেই আরেকটা মেয়ের মিসিং কমপ্লেন আসে। লোগানাথন তার পুরো টিম নিয়ে কাছের একটা আখ খেতে গিয়ে দেখেন একটা প্রাইভেট কার সেখানে দাঁড় করানো। পুরো টিম তখন সেই আখ ক্ষেতের ভেতর তল্লাশি শুরু করে দেয়, কিন্তু তারা সেখানে একটা কাপলকে আপত্তিকর অবস্থায় পায়। তখনই পুলিশ কন্ট্রোল রুম থেকে খবর আসে আরেকটা মেয়ের লাশ পাওয়া গেছে, আর এবারও সেই একই প্যাটার্নে খুন করা হয়েছে মেয়েটাকে। ক্রাইম সিনে যাওয়ার পর দেখা যায় মেয়েটা কনস্টেবল মারিমুথুর মেয়ে। এবার এসপি লোগানাথন প্রকাশ আর বিনাকে গত 10 বছরে খুন হয়েছে কিন্তু রেপ করা হয়নি এমন সব কেসগুলো খুঁজে বের করতে বলে, কিন্তু তারা গত 10 বছরে এমন সিমিলার কোনো কেস খুঁজে পায় না। প্রকাশ তখন লোগানাথনকে বলে, স্যার আমি একটা বইয়ে পড়েছিলাম খুনি কখনো 20 থেকে 30 বছর পর আবার খুন করতে শুরু করে। বিনা তখন অবাক হয়ে এর পেছনের লজিক জানতে চাইলে লোগানাথন বলেন, সিরিয়াল কিলাররা মূলত মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্যই খুন করে, কিন্তু যখন তার জীবনের স্যাটিসফ্যাকশনের জন্য অন্য কিছু চলে আসে তখন সে খুন করা ছেড়ে দেয়। অনেক বছর পর যখন সে মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাব বোধ করে তখন আবার সে খুন করতে শুরু করে। এরপর তারা আর্কাইভ থেকে আরো 20 বছর আগের সব ফাইল ঘেঁটে দেখতে শুরু করে। প্রকাশ তখন 30 বছর আগের কিছু কেস খুঁজে পায় যা বর্তমানে খুন হওয়া মেয়েগুলোর খুনের প্যাটার্নের সাথে একদম মিলে যায়। আর এই সবগুলো খুনের ইনভেস্টিগেটিভ অফিসার একজনই ছিলেন, তার নাম জন সেবাস্টিন। লোগানাথন তখন সেই ইন্সপেক্টরের বাসায় যায়, আর সেখানে গিয়ে তার জন সেবাস্টিনের ছেলে কেনেডি সেবাস্টিনের সাথে কথা হয়। কেনেডি তাকে জানায় ইন্সপেক্টর জন সেবাস্টিন কয়েক বছর আগে মারা গেছেন। এদিকে প্রকাশ আরেকটা বিষয় লক্ষ্য করে, এই সবগুলো খুনের মধ্যে আরেকটা মিল রয়েছে। খুনগুলো করার আগে ভিকটিমের শরীরের ভাইটাল একটা পয়েন্টে আঘাত করে তাকে অজ্ঞান করা হতো। প্রকাশ তখন লাইব্রেরিতে খোঁজ নিয়ে জানতে পারে 30 বছর আগে খুনগুলো যখন করা হয়েছিল ঠিক একই সময়ে একজন নির্দিষ্ট ব্যক্তি ভাইটাল পয়েন্টের উপর লেখা বই নিয়ে পড়তো, আর সেই ব্যক্তির নাম কেনেডি। মানে লোগানাথন যে প্রয়াত ইন্সপেক্টর জন সেবাস্টিনের ছেলের সাথে বসে এখন চা খাচ্ছেন সেই কেনেডি 30 বছর আগে এই খুনগুলো করেছিল। প্রকাশ তৎক্ষণাৎ লোগানাথনকে ফোন করে বিষয়টা জানালে লোগানাথন বলেন, আমি জানি, কিছুক্ষণ আগে আমি তার সাথে বসে চা খেয়েছি, তার কিছু কার্যকলাপে আমিও কিছুটা আন্দাজ করতে পেরেছি। কেনেডি এখন আমাদের প্রধান সাসপেক্ট, এখন শুধু তাকে প্রমাণ সহ হাতে নাতে ধরার অপেক্ষা। এরপর লোগানাথন তার পুরো টিমকে সাথে নিয়ে কেনেডির উপর কড়া নজরদারি চালিয়ে যায়। নজরদারি আরো জোরদার করার জন্য প্রকাশকে তারা ভাড়াটিয়া হিসেবে কেনেডির পাশের বাসায় থাকার ব্যবস্থা করে দেয়। এরই মধ্যে একদিন রাতে কেনেডি বাইরে গেলে তার উপর পুলিশের পুরো টিম নজর রাখে, আর এই সুযোগে প্রকাশ কেনেডির বাসায় ঢুকে সন্দেহজনক কিছু খুঁজে না পেলেও একটা তালাবদ্ধ ঘরে তার চোখ আটকে যায়। কিন্তু ততক্ষণে কেনেডি ফিরে আসায় প্রকাশ সেই ঘরে ঢোকার সুযোগ পায় না। পরদিন একই প্যাটার্নে খুন হওয়া আরেকটি লাশ পাওয়া যায়। পুলিশের মাথায় ঢোকে না এত কড়া নজরদারির মধ্যেও কেনেডি খুনটা কিভাবে করলো। এরই মধ্যে খবর আসে এই খুনগুলো যে করেছে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে, আর এর জন্য এখন লোগানাথনকে তার টিম নিয়ে ফিরে যেতে হবে। পরদিন টিভিতে সংবাদ প্রচার করা হয় পুলিশের কাছে আত্মসমর্পণ করা সেই খুনি আদালতে আত্মহত্যা করেছে। প্রকাশ এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তারা তখন সিদ্ধান্ত নেয় এভাবে ফিরে না গিয়ে নিজেরাই ইনভেস্টিগেশন চালিয়ে যাবে। ঘটনাক্রমে কেনেডির সাথে প্রকাশের একটা সুপার শপে দেখা হয়ে যায়। কেনেডি প্রকাশকে বলে, আমি তোমাকে চিনি, তুমি আমার পাশের বাসায় কয়েকদিন আগেই ঘর ভাড়া নিয়েছো, তোমার সাথে সেভাবে কথা বলার সুযোগই হয়নি। তারপর সেখান থেকে কেনেডি প্রকাশকে এক প্রকার জোর করে তার বাসায় গেস্ট হিসাবে নিয়ে যায়। এই পুরো সময় জুড়ে এসপি লোগানাথন তাদের উপর নজর রাখছিল। কেনেডির বাসায় যাওয়ার পর প্রকাশ সুযোগ বুঝে সেই তালাবদ্ধ ঘরটাতে ঢোকে। সেই ঘরে ঢোকার পর সে 30 বছর আগে ঘটে যাওয়া সবগুলো খুনের অকাট্য প্রমাণ খুঁজে পায়। কেনেডি খুন করার সময় প্রত্যেকটা ভিকটিমের ছবি তুলে রাখত। প্রকাশ তখন বুঝতে পারে তাদের সন্দেহই ঠিক ছিল। হঠাৎ পেছন থেকে কেনেডি প্রকাশের ভাইটাল পয়েন্টে আঘাত করে অজ্ঞান করে ফেলে। প্রকাশকেও কেনেডি খুন করতে যাবে ঠিক তখনই এসপি লোগানাথন সেখানে চলে আসে। শুরুর দিকে কেনেডি সব অস্বীকার করতে চাইলেও লোগানাথনের পিস্তলের সামনে সে সবকিছু স্বীকার করতে শুরু করে। কেনেডির বাবা ইন্সপেক্টর জন সেবাস্টিন খুবই উগ্র মেজাজের একজন মানুষ ছিলেন। তিনি সবসময় কেনেডিকে কড়া শাসনের মধ্যে রাখতেন। কোনো কাজে একটু এদিক সেদিক হলেই কেনেডিকে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত করতেন। বাবার অত্যাচারে কেনেডি একসময় ফ্রাস্ট্রেটেড হয়ে ধূমপান শুরু করে। একদিন তার বাবার একজন কলিগ তাকে ধূমপান করা অবস্থায় দেখে ফেলে। কেনেডি তার পায়ে ধরে অনুরোধ করে যাতে সে তার বাবাকে কিছু না বলে, কিন্তু সেই মহিলা
মহিলা তার কোনো কথাই শোনে না। ছোটখাটো বিষয়ে যেখানে তার বাবা তাকে অমানসিক নির্যাতন করে, সেখানে সিগারেট খাওয়ার কথা শুনলে তার বাবা যে তাকে মেরেই ফেলবে এটা ভেবে কেনেডি তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে একটা পাথর নিয়ে সেই মহিলাকে থামানোর জন্য তার মাথায় আঘাত করে। পাথরের আঘাতে মহিলাটা সাথে সাথে সেখানে মারা যায়। কেনেডির উদ্দেশ্য ছিল মহিলাকে থামানো, কিন্তু সেই মহিলা যে এভাবে মারা যাবে সেটা কেনেডি ভাবতে পারেনি। সে কি করবে কিছু বুঝে উঠতে না পেরে পাথরটা নিয়ে বাসায় চলে আসে। সেই কেসের দায়িত্ব তার বাবাকেই দেয়া হয়, কিন্তু কোনো ধরনের মার্ডার উইপন আর তথ্য প্রমাণের অভাবে পুলিশ খুনিকে শনাক্ত করতে পারে না, যার ফলে কেনেডির বাবা প্রচুর ফ্রাস্ট্রেশনে ড্রিঙ্ক করতে শুরু করে। কেসটা নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত থাকার ফলে তার বাবা কেনেডির প্রতি তেমন নজরদারি রাখতে পারে না, যার ফলে কেনেডি কয়েকদিন নিজের ইচ্ছামতো আনন্দে ঘুরে বেড়ায়। কিন্তু এই কেসের রেশ কেটে যেতেই তার বাবা আবার তাকে আগের মতো টর্চার করতে শুরু করে। তখন কেনেডি বুঝতে পারে তার বাবাকে ব্যস্ত রাখতে আর এই টর্চারের হাত থেকে বাঁচতে হলে সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে এভাবে একের পর এক তথ্য প্রমাণহীন নিখুঁত মার্ডার করা। তাই সে একইভাবে পাথর দিয়ে আঘাত করে কিছুদিন পরপর কয়েকজন মহিলাকে মেরে ফেলে, যার ফলে সেই সব কেস নিয়ে তার বাবা আবার ব্যস্ত হয়ে পড়ে আর কেনেডি পূর্ণ স্বাধীনতা পায়। কিন্তু পাথর দিয়ে মানুষ মারতে গেলে শরীরে রক্তের দাগ লেগে যায়। সে মনে মনে এটার একটা সমাধান খুঁজতে থাকে। একদিন কাপড় শুকানোর রশি দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। সে তখন রশি দিয়ে মহিলাদেরকে শ্বাসরোধ করে মারতে শুরু করে। শ্বাসরোধ করে মারার সময় মহিলাগুলো তার হাতে খামচির দাগ বসিয়ে দিত। তখন কেনেডির মাথায় আরেকটা নতুন আইডিয়া আসে। সে মানুষের শরীরের কোন ভাইটাল পয়েন্টে আঘাত করলে সহজে অজ্ঞান করা যায় তা নিয়ে স্টাডি করতে থাকে, যার ফলে কেনেডি লাইব্রেরি থেকে এই বিষয়ের উপর বইগুলো নিয়ে পড়াশোনা শুরু করে। এরপর থেকে সে তার টার্গেট করা মহিলাদেরকে প্রথমে ভাইটাল পয়েন্টে আঘাত করে অজ্ঞান করত, তারপর তাদের হাত বেঁধে শ্বাসরোধ করে খুন করত। কেনেডির ফটোগ্রাফির শখ ছিল বিধায় সে ভিকটিমদের মারার আগে তাদের প্রত্যেকের ছবি তুলে রাখত। ডিপার্টমেন্টে একের পর এক ব্যর্থতার কারণে তার বাবাকে একসময় বদলি করা হয়। কেনেডি যখন তার বাবাকে এভাবে দুশ্চিন্তায় কষ্ট পেতে দেখত তখন সে মানসিকভাবে শান্তি পেত। একদিন তার বাবা অসুস্থ হয়ে মারা যাওয়ার পর সে খুব অনুশোচনায় ভোগে আর খুন করা বন্ধ করে দেয়। এরপর সে স্বাভাবিক জীবনযাপন শুরু করে। তার ছেলে এখন পড়াশোনার জন্য দিল্লিতে থাকে। সে তার ছেলেকে প্রচন্ড ভালোবাসে আর সে চায় না তার ছেলে কোনোভাবে এসব জানতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেনেডি যদি সত্যি বলে থাকে যে সে 30 বছর আগে খুন করা ছেড়ে দিয়েছে, তাহলে এখন যে খুনগুলো হয়েছে সেগুলো কি করছে? এমন প্রশ্নে কেনেডির কাছ থেকে বেরিয়ে আসে আরেক চাঞ্চল্যকর তথ্য। কেনেডি জানায় সে তার ছেলের সাথে দেখা করতে মাঝে মাঝেই দিল্লিতে যায়। একবার দিল্লি থেকে ফিরে এসে সে দেখে তার ঘরে অন্য কেউ ঢুকেছে। সে আস্তে আস্তে ঘরে ঢোকে, কিন্তু হঠাৎ পেছন থেকে কেউ একজন তার শ্বাসরোধ করে তাকে অজ্ঞান করে চেয়ারের সাথে বেঁধে ফেলে। যে লোকটা তাকে বেঁধেছিল কেনেডি শুধু তার কণ্ঠ শুনেছে, কিন্তু তাকে কখনো দেখেনি। লোকটা তাকে বলে, তুমি আমাদের কাজের মহিলাকে খুন করেছিলে আর আমি সেটা আড়াল থেকে দেখেছিলাম। তোমার খুন করা দেখে আমার মনে হয়েছিল এটা তোমার প্রথম খুন নয়। আমি তোমার সম্বন্ধে খোঁজ খবর নেই আর তুমি খুনগুলো কিভাবে করতে তা জানার জন্য আমার আগ্রহ বাড়তে থাকে, কারণ তোমার খুনগুলো ছিল একদম নিখুঁত, যেখানে কোনো ধরনের প্রমাণ থাকতো না। এত বছর পর আজ আমি শিখতে চাই তুমি খুনগুলো কিভাবে করতে। কেনেডি তখন বাধ্য হয়ে সেই অচেনা লোকটাকে খুনের ফর্মুলা শিখিয়ে দেয়। তারপর সেই লোকটা সেখান থেকে চলে যায়। লোগানাথন তার এই কথা বিশ্বাস করেন না। তিনি কেনেডিকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যেতে চাইলে কেনেডি বলে, আমার ছেলে এসব জানতে পারলে লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করবে। প্রকাশ তখন কেনেডিকে চার্জ করতে শুরু করলে কেনেডি বলে, আমার কাছে শুধু একটাই ক্লু আছে। সে রাতে বাসায় ঢোকার সময় আমি সেই লোকটার গাড়ি আমার বাসার সামনে পার্ক করা অবস্থায় দেখি। ফিরে যাওয়ার সময় তার গাড়ির আওয়াজ পাই। রিভার্স গিয়ারে দেওয়ার সময় তার গাড়ি থেকে বাচ্চাদের খেলনা পিস্তলের মতো আওয়াজ আসে। এসব বলতে বলতেই সুযোগ পেয়ে কেনেডি প্রকাশকে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে রান্নাঘরের দরজা লাগিয়ে সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে। কেনেডির কাছে পাওয়া একমাত্র ইনফরমেশন নিয়ে ইনভেস্টিগেট করে তারা এক পর্যায়ে সেই সাইকো কিলারের বাসায় হাজির হয়। সেই সাইকো কিলারের বাসায় এসে তারা বর্তমান সময়ে ঘটে যাওয়া সমস্ত খুনের এভিডেন্স খুঁজে পায়। এই কিলারও একইভাবে প্রত্যেকটা ভিকটিমের ছবি তুলে রেখেছিল। সবকিছু মিলিয়ে তারা কনফার্ম হয় যে এই লোকটাই আসল খুনি, কিন্তু তারা তাকে বাসায় পায় না। তাই তারা সব ধরনের এভিডেন্স সাথে নিয়ে তার বাসা থেকে বেরিয়ে আসে। এদিকে সেই কিলার ততক্ষণে তার পরবর্তী শিকারের জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে। এসপি লোগানাথন গাড়িতে বসে ভিকটিমদের ছবিগুলো উল্টে পাল্টে দেখছিলেন। সবার ছবি দেখার পর তিনি একটা মিল খুঁজে পান। ভিকটিমদের প্রত্যেকের গালে ডিম্পল আছে। লোগানাথনের মনে পড়ে তিনি সেই সাইকো কিলারের বাড়িতে তার স্ত্রীর ছবিতেও গালে ডিম্পল দেখেছিলেন। তিনি তখন বুঝতে পারেন স্ত্রীর প্রতি কোনো ধরনের ক্ষোভের কারণেই এই লোকটা সিরিয়াল কিলিং শুরু করেছে। আসলে ঘটনা তাই, এই সাইকোপ্যাথ সাংসারিক জীবনে সুখী ছিল না। সে তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসত, কিন্তু তার স্ত্রী তাকে অনেক ডমিনেট করত। এমনকি তার স্ত্রী তার চোখের সামনেই বয়ফ্রেন্ডের সাথে শারীরিক মেলামেশায় লিপ্ত হতো। একসময় তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, আর এরপর থেকেই সে গালে ডিম্পল বলা মেয়েদেরকে টার্গেট করে খুন করতে শুরু করে। এসপি লোগানাথন এই ডিম্পলের বিষয়টা এতদিন লক্ষ্য করতে পারেননি, কারণ তারা প্রত্যেকটা ভিকটিমকে মৃত অবস্থায় পেয়েছে। মানুষের গালে ডিম্পল ততক্ষণই দেখা যায় যতক্ষণ মানুষ জীবিত থাকে।
এসপি লোগানাথন আর ডিএসপি প্রকাশ কিলারের বাসায় একটা কনফেকশনারির অনেকগুলো বিল খুঁজে পায়। সেই বিলের সূত্র ধরে তারা সেই কনফেকশনারিতে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে এই লোকটা প্রতিদিন সামনের চেয়ারে বসে বাইরে তাকিয়ে থাকে। তারা সেই টেবিলে গিয়ে বাইরে তাকিয়ে দেখতে পায় রাস্তার অপর প্রান্তে একটা বিলবোর্ড ঝুলানো, আর সেই বিলবোর্ডে যে সেলিব্রিটির ছবি তার গালেও ডিম্পল আছে। তাদের বোঝার বাকি থাকে না কিলারের নেক্সট টার্গেট এই মেয়েটাই। লোগানাথন এক মুহূর্ত দেরি না করে পাশের হোটেলে অবস্থান করা সেই মেয়েটাকে বাঁচাতে তার রুমে পৌঁছান। তিনি মেয়েটাকে সবকিছু বুঝিয়ে বলে সেখানে কিলারের জন্য অপেক্ষা করতে থাকেন। বাইরে থেকে প্রকাশ নজর রাখছিল। হঠাৎ প্রকাশ লক্ষ্য করে সেই কনফেকশনারি টেবিলের অন্য প্রান্তেও চেয়ার টেনে বসা যায়। সে তখন আবার সেই কনফেকশনারির ভেতরে যায় আর বুঝতে পারে কিলারের নেক্সট টার্গেট সেই সেলিব্রিটি মেয়েটা নয়, বরং তাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিনা। কারণ টেবিলের এই প্রান্ত থেকে বিনা যেই হোটেলে অবস্থান করছে সেই হোটেলটা দেখা যায়, আর অন্যান্য মেয়েদের মতো বিনার গালেও ডিম্পল আছে। এদিকে ততক্ষণে সেই কিলার বিনার কাছে পৌঁছে গেছে। সে বিনার সামনে অসুস্থতার ভান করে তার হাতে গাড়ির চাবি দিয়ে বলে, নিচে আমার গাড়িতে ইনহেলার আছে, প্লিজ আমাকে বাঁচান। বিনা মানবতার খাতিরে সেই লোকটার গাড়ি থেকে ইনহেলার আনতে যায়, আর তখন প্রকাশ তাকে কল করে সাবধান থাকতে বলে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সেই সাইকো কিলার বিনাকে পেছন থেকে আঘাত করে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এসপি লোগানাথন আর ডিএসপি প্রকাশ তখন সেই গাড়িটাকে ফলো করতে করতে একটা গভীর জঙ্গলে ঢুকে যায়, কিন্তু তারা তাকে হারিয়ে ফেলে। এদিকে সেই সাইকো কিলার জঙ্গলের ভেতর একটা পুরনো ভাঙা বাড়িতে বিনাকে টর্চার করতে থাকে, যার ফলে বিনা চিৎকার করে ওঠে। আর সেই চিৎকারের রেশ ধরে লোগানাথন আর প্রকাশ সেখানে পৌঁছে যায়। তারা সেখানে বিনাকে পেলেও কিলারকে কোথাও দেখতে পায় না। হঠাৎ সেই সাইকোপ্যাথ এসপি লোগানাথনের উপর আক্রমণ করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তার সাথে প্রকাশের লড়াই হয়। শক্তিতে প্রকাশ তার সাথে পেরে উঠছিল না। মারামারির এক পর্যায়ে প্রকাশ তার হাতের নাগালে একটা পিস্তল পায়, আর সাথে সাথে শুটিং এ গোল্ড মেডেল পাওয়া প্রকাশ সেই সাইকোপ্যাথের চোখে নিশানা লাগিয়ে তাকে মেরে ফেলে। আর এভাবেই সেই ভয়ঙ্কর সাইকোপ্যাথের নৃশংস খুনের খেলার চ্যাপ্টার ক্লোজ হয়। এবার সবার ফেরার পালা। কিন্তু ফেরার সময় প্রকাশ একটা সুন্দর কাজ করে। প্রকাশ যে বাসায় থাকতো তার পাশের বাসায় স্বামী স্ত্রী প্রচন্ড ঝগড়া করতে বলে তাদের বাচ্চা ছেলেটা প্রায় বাইরে বসে কান চেপে ধরে কান্না করত। প্রকাশ সেই ছেলেটার কাছে যায় আর তাকে তার পছন্দের MP3 প্লেয়ারটা দিয়ে ছেলেটার বাসায় ঢোকে। তারপর সেই ছেলেটার বাবা মাকে বোঝায় এভাবে পারিবারিক অশান্তির কারণে আপনার ছেলেটাও একদিন এমন ভয়ানক সাইকো কিলার হয়ে উঠতে পারে। তাই তার কথা মাথায় রেখে আপনাদের এসব ঝগড়াঝাটি বন্ধ করা উচিত। সিনেমাটা এখানেই শেষ হয়। কোনো মানুষই সাইকোপ্যাথ কিংবা কিলার হয়ে জন্মায় না, তার পারিপার্শ্বিক পরিবেশই তাকে বাধ্য করে। কেনেডির বাবা যদি তার সাথে খারাপ আচরণ না করত, আর সেই কিলারের স্ত্রী যদি তার সাথে এমন বেইমানি না করত, তাহলে হয়তো অনেকগুলো নিরপরাধ মানুষ খুন হতো না। তাই আপনাদের প্রতিও অনুরোধ থাকবে, আপনার কাছের মানুষদের প্রতি সদয় হন আর তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। এমন আরো চমৎকার সব সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।